আচ্ছা দীপিকা, তুমি আজ যাই করো, পেছনে তুমি তার একটা উঠোটা করবো না, তাহলেই গেল। কিছু না, খুব ভালো। শুনে আচ্ছা, এই অঙ্ক, যে অঙ্কটা দিয়েছি, অঙ্কটাতে তোমাদের ভুল ভ্রান্তি কোথায় হলো দেখো। অঙ্কটাই বলা আছে যে দুটি সংখ্যা আর দুটি ধনাত্মক, আচ্ছা এখানে ধনাত্মক বানানে ভুল, কেউ খেয়াল করেনি। যাই হোক, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে। তাই নিয়ম হচ্ছে কি, একটি সংখ্যা বার করার প্রথম যখন সংখ্যাটা বার করব, সেটা বার করার নিয়ম কি, একটি সংখ্যা সমান সমান, সূত্র কি ছিল ডিম্পি, কি ছিল? বলো, হয়নি? হ্যাঁ, রুট ওভার গুণফল বাই ভাগফল, এটা ছিল। আচ্ছা, সমান সমান রুট ওভার, প্রধান বাই চিহ্ন, গুণফল মানে কত, 14/15, আর ভাগফল মানে 35/24। দেখো এইটুকুনি মোটামুটি সবাই ঠিক করেছে, যারা যারা করেছে এইটুকুনি ঠিকই আছে। ভুল হয়েছে এর পরের লাইনে। আচ্ছা, এটা প্রধান বাই চিহ্ন। পরের লাইনে কি করেছো, অনেকে রুট দিতে ভুলে গেছো, অনেকে ভেতরে এইটাকে যখন সাইডে নিয়ে গেছো 14/15 গুণ দিয়ে তোমরা লিখেছো 35/24, মানে নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে তোমরা উল্টাতে ভুলে গেছো, এটা হচ্ছে ভুল। যখন নিচে থেকে সাইডে যাবে তখন কি হয়ে যাবে, উল্টে যাবে, অনন্য নিতে হবে, তাই 24/35 হবে। এবার হ্যাঁ, 7 দুগুণে 14, 5 7 35, 3 8 24, 3 5 15, 5, তাহলে নিচে হলো 8 দুগুণে 16, নিচে হলো 8 দুগুণে 16, আর উপরে হলো, না ভুল বললাম, উপরে 16, উপরে 16, নিচে 25 হলো। এখন 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, তাহলে হলো কি 4/5। এখন তোমাদের ভুল হয়েছে কি, তোমরা হয়েছে কি, ধরো 16/25 তোমরা সেখানে হট করে রুট তুলে দিয়েছো, যে শুধু 16/25 লিখে 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার, তারপরে 4/5, এগুলো ভুল। যতক্ষণ স্কোয়ার আছে ততক্ষণ কিন্তু রুট উঠবে না, স্কোয়ার আর রুট একসঙ্গে উঠবে, দিয়ে 4/5 হবে, হয়ে গেল। তাহলে একটা সংখ্যা আমরা কি পেলাম, 4/5। এবার তাহলে অপর সংখ্যা কি করে বার করব, অনেক মহাশয় বুঝতে পারেননি। অপর সংখ্যা কি করে বার করব, গুণফল থেকে একটা সংখ্যা বাদ দিয়ে ভাগ করে দেবো। তুমি উল্টো করেছো, একটা সংখ্যাকে গুণফল দিয়ে ভাগ করেছো। সিনেমা দেখা শুরু করেছো আবার নাকি? না না না, করেছো। হ্যাঁ, এই লজ্জা পেয়ে গেছে, তার মানেই করেছে। আচ্ছা, কি করেছো খাতায়? আচ্ছা ঠিক আছে, তাহলে কি পেলাম, যখন একটা সংখ্যা পেয়ে গেলাম তখন আমরা কি করব, গুণফলকে সেই সংখ্যা দিয়ে ভাগ করব, গুণফলকে সেই সংখ্যা দিয়ে কি করব, ভাগ। তাহলে গুণফল কত, আচ্ছা আমি লিখব অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি। আচ্ছা, টোকার দরকার নেই, বাড়ি থেকে আগের দিন করিয়েই দিয়েছি। তাহলে অপর সংখ্যাটি কি হবে, গুণফল ভাগ একটি সংখ্যা, বা বাই দিয়ে একটি সংখ্যা, একই জিনিস। তাহলে আমাদের গুণফল কত, 14/15, ভাগ একটি সংখ্যা কত, 4/5। এখন 14/15 ভাগ তো করা যায় না ভগ্নাংশে, তাহলে গুণ চিহ্ন দিয়ে 5/4 উল্টে যাবে, 5 দিয়ে 15 কাটলে 3, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 14 কাটলে 7, তাহলে উপরে হলো 7, নিচে হলো 6। তাহলে একটা সংখ্যা 4/5, অপর সংখ্যাটা 7/6। হ্যাঁ, এটাকে যদি মিশ্রতে নিয়ে যাও তাহলে 1/6 হবে, অসুবিধা নেই। এইটুকুনি করার পর হস্যু দিয়ে উত্তর লিখতে হবে। হ্যাঁ, অতএব দেওয়া যাবে না, উত্তর হস্যু দিয়েই লিখতে হবে। আমি বলি লিখে নিতে, হস্যু তো দেয়া থাকে। দাও, তর্ক বিতর্কের মধ্যে আমি আসতে চাই না, দাও। দিছো কেন, উত্তর লিখতে হবে পরিষ্কার করে। অভ্যাস ঠিক করো। হ্যাঁ ঠিকই আছে,
ঠিকই হয়েছে। তোমরা বাড়িতেও অথেব দিয়ে দিয়ে উত্তর লেখো, ওই জন্য এই অভ্যাসটা থেকে গেছে। অভ্যাস চেঞ্জ করতে হবে। বলো। বিজ্ঞানে ওই যে খাতাপত্র তুললাম, 1 মিনিট নষ্ট হয়ে গেল। হ্যাঁ উমা, তোমরা না স্যারকে সুযোগ দিচ্ছ যে আসো আমার স্যার নাম্বার কাটো। ধরো তুমি অথেব দিয়ে লিখলে, স্যার বললো হসু দিবনি, বলো কেন কেটে দিল না? তুমি কি বলো, তুমি স্যারের সাথে তর্ক তো করতে পারবে না। ও সেটা আলাদা বিষয়। তাহলে পুরোপুরি ঠিক করো না, কি দরকার সুযোগ দেওয়ার? সুযোগ দিলেই কেটে নেবে টুক করে। আচ্ছা, অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্রদীপ, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপ, আচ্ছা দীপঙ্কর, অয়ন, সম্প্রীতি আসেনি, আচ্ছা মিষ্টি এসছে, অর্পণ, দীপিকা। আচ্ছা খাতাগুলো দিয়ে দিই। আচ্ছা অয়ন, ওটো তো, ওই দেখো তো ওই ওই হ্যাঁ ওই বই রাখার জায়গার উপর দেখো একটা খাতা আছে, এরকম দেখো একটা খাতা আছে উপরে উপরে, আছে না এই সাইজে একটা? হ্যাঁ 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 দাও। হ্যাঁ হ্যাঁ এই দাঁড়াও না, বলো কোনটা কোনটা? কেন পড়তে আসুনি? সেটা আলাদা বিষয়, সে বই রিভিশনের সময় বুঝি দেবো। হ্যাঁ বলো। হ্যাঁ ভালো তো। আচ্ছা এই বইটা কি তোমাদের ব্যাচের? না 6 এর। আচ্ছা এই একটা খাতা আছে। ও খাতা হচ্ছে রোহিতের। মুখস্থ করতে ব্যাপন তো কিছুই নেই। ব্যাপন মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে অণুগুলো ছড়িয়ে পড়ে, এটাকে ব্যাপন বলে। করাইনি। ও আচ্ছা দিয়েছিল, হ্যাঁ। আর অভিস্রবণে কি মাঝখানে একটা পর্দা থাকে, তাই তো? কম ঘনত্বের দ্রবণ এর যে দ্রাবক মানে জল, সেটা অধিক ঘনত্বের দ্রবণে চলে যায়, ওই তো অভিস্রবণ। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে তো মুখস্থ হবে না কেন? আজব খাতা তো। আমার খাতাতে হ্যাঁ রাফ লেখা আছে যে কোন দিন কতটা পড়তে হবে, কিন্তু সেটা সেটা কখনো বাস্তবায়িত করা যায় না। ভিডিওর মধ্যে খাতা ঢুকিয়ে দেবো, সেটা হয় না কখনো। কোনো টপিক যদি তোমাদের একটা কঠিন লেগে যায়, তা সেই টপিক যদি বোঝাতে শুরু করি, টাইমটা নষ্ট হয়ে যাবে না? হবে না? তাই তার পরের দিন দেখা গেলো একটু বেশি পড়িয়ে দিলাম, এরকম করে করে চলতে হয়। কেন গো? চলুক কি ওটা অনুযায়ী চলছে, হয়তো 1 মাসেরটা মানে যে মাসের হিসাবটা থাকে সেটা ঠিকঠাক থাকছে, দিনেটা ঠিক থাকে না কখনো। মনে করো তুমি একটা মাসে ভাবলে 30টা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে 16/4 খাতা। 16/4 আগে কি ছিল? 18/4। হ্যাঁ হ্যাঁ সে দেখছি। ও এটা তো ক্লাস 9 খাতা। সুজয় ক্লাস 8, ও আচ্ছা 8 9 খাতা।
1 ঘন্টা পরে যাবো। হ্যাঁ, হোক আগে, সবে তো এলে, এখনই বাইরে কেন? এইগুলো মনে হচ্ছে 7-এর। না, খাতাগুলো এমন দুমড়ে মুছে দিয়েছে না। হ্যাঁ, ঠিক বলেছো। এটা হচ্ছে ক্লাস 6। ও লিখে তো দেবে। আচ্ছা, আমি লিখে দিইনি। না না না, আমাকে লিখে দিতে হবে। সব রাইট দেওয়া আছে। 6। সায়ন একা একা এত বকতে পারে না। তুমি একা বকছো মানে, একা একা ফালতু পাগলের মতো। হ্যাঁ, এই তো একটা খাতা পাওয়া গেছে। 9-4। আচ্ছা, এটা হচ্ছে 12-4। ওগুলো লাগবে না। আচ্ছা, 12-4-এর পরে হচ্ছে ওহো 14-4। পরপর সাজানো আছে। 14-এর পরে 16-4। প্রথম খাতায় অরিজিতের, আর বড় করে শূন্য দেয়া আছে। আর এটা হচ্ছে সায়নের 19-4। কিন্তু এটা ভুল করে ফেললো রে ছেলেটা। হ্যাকার নাকি? সাথে তুমি একটা কাজ করতে পারো, ফোন থেকে ইউটিউবটা ডিলিট করে দেবা, তাহলে হয়ে যাবে। বেশি বোঝে না, ছিল ও ছিল সব দেখেছে। ওটা সবাই দেখেছে।
তাহলে শুভ্রর থেকে শুরু করা যাক। আচ্ছা আমাকে একবার বলো তো, এটা কোন অধ্যায়ের খাতা দেওয়া হচ্ছে? মূলত্র অধ্যায় 6, তাই না? হুম, আচ্ছা। হ্যাঁ বলো। না না, শুরুতে 0 দিয়ে হয়নি, এটা সৌভাগ্য। তো আমার না তোমার বোঝা মুশকিল। শুরুতে 0 পাওনি, চিন্তা করো না। না না, দেবো দেবো দেবো। হ্যাঁ দেবো না, হ্যাঁ। তো সামনে দোকান থেকে আমাকে কিনে আনতে হবে। তা 2 টাকা গুলোই কিনবো তাহলে। বাবা, হ্যাঁ বিশ্বজিৎ, তাহলে তুমি তোমার জায়গায় চলে যাও। না না, একদম না, একদম হুটোপাটা করা যাবে না। হ্যাঁ বলো। নাম বানা, নাম লিখছি। বলো, নাম্বার দিইনি না, নাম্বার পাইনি। ওটা স্কুলের স্যার, ও স্কুলের সঙ্গে তুলনা করা খুব মুশকিল। কোথায় গো? হ্যাঁ, কি হবে গিয়ে? সবে তো শুরু হলো। বিএডে ভর্তি হয়েছে এই করে 7 জন না 8 জন, কেউ যায় না। তো যাবেই তো। আচ্ছা তাহলে প্রথমে 9-4 খাতা। সবার প্রথমে শুভ্র। শুভ্র পেয়েছে 1। অরজিৎ 2.5। ঈশান প্রতিবারের মতো 0। সোহম 0। দীপঙ্কর 1। আচ্ছা এবারে আছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ 1/2। কেন? স্বর্ণদীপ। স্বর্ণদীপ 1/2। দীপিকা 2। সায়ন 4.5। দেখো হাফ কোথায় কাটলো। রিমি 1। সম্প্রীতি তো আসেনি।
সম্প্রীতি, মিষ্টিদের, রিম্পি শূন্য। আজকে ছুটির সময় এই খাতার এই কত পেয়েছো গো? আড়াই বোধহয় না? আমি কিন্তু আবারও বলছি সায়ন, ছুটির সময় যা আলোচনা করার করবো, এখন কিন্তু কোনো আলোচনা হবে না। আচ্ছা, দীপ অধিকারী 1, অয়ন 1, হাওয়াতে হাওয়াতে, সম্প্রীতি তো আচ্ছা 12, বলে বলো। আচ্ছা, অহনা বোধহয় খাতা পাওনি না? চলো নেই। আচ্ছা 12-4, সম্প্রীতি আসেনি, শূন্য পেয়েছে। কেন ভয় লাগছে কেন? রিম্পি, তোমার খাতাতে নামের পরে বিষয়, ক্লাস, তারিখ এগুলো লেখা নেই, তাই না? এগুলো তো লিখতে হবে। মিষ্টি, আচ্ছা সায়ন, তুমি কি চুপ করে বসতে পারবা? তাহলে চুপ করে বসো, মিষ্টিকে দাও। রিমি, রিমি শূন্য পেল। অহনা শূন্য। দীপিকা 1, ঈশান 0, সায়ন হাফ। সায়ন কি পরীক্ষা দিলে? হাফ হলো। অরিজিৎ 1.5, দীপঙ্কর হাফ। এর নাম্বারিং গুলো আমি তুলে নি, দাঁড়াও তো। বিশ্বজিৎ 0, সোহম 0, দীপ অধিকারী হাফ। এই খাতে তো কারোর নাম্বার ভালো নেই। দীপ অধিকারী, না দীপ অধিকারী 4.5 হয়েছে। এদিকে খাতা হচ্ছে দুটো, একটাতে হাফ, একটাতে 4.5। তাহলে 1, 2, 3, 3.5 আর হাফ, তাহলে 4 হচ্ছে। 1, 2, ও না 4, 4.5 আর হাফ 5। বাহ, দ্বীপের 5 হয়েছে, খুব ভালো। কি হয়েছে? সে আনতে হবে, এখন অসুবিধা কিছু নেই তো। আচ্ছা, এটা 14 তারিখের খাতা বোধহয়। না 12 তারিখ। হ্যাঁ বলো। খাতা আছে তো, দাঁড়াও আমি সবকটা আগে নাম্বারিং করে তুলে নিই, মানে একটা একটা করতে গেলে খুব টাইম নষ্ট হচ্ছে। অরিজিৎ 3, বিশ্বজিৎ হাফ, শুভ্রদেব 0। কি হয়েছে? সহিষ্ণু 3.5, দেবো। রিম্পি হাফ, দীপ দুর্লভ 2, সায়ন 3.5, দীপিকা 1.5, মিষ্টি 1, সম্প্রীতি 1,
রিমি আড়াই, অরিজিৎ 16 তারিখের, অরিজিৎ 0। বলছি না বিষয় সোম, দীপ অধিকারী অরিজিৎ, বিশ্বজিৎ, শুভ্র সহিষ্ণু, রিম্পি, সায়ন পুরোটা না, দীপ দুর্লভ, দীপিকা, মিষ্টি, রিমি, ফার্স্ট লাইনের কথা। আচ্ছা, অরিজিৎ, রিম্পি, দীপিকা, অহনা, রিমি, ফার্স্ট লাইন। সায়ন, দীপঙ্কর, দীপ দুর্লভ, বিশ্বজিৎ, স্বর্ণদীপ। এটা পেছনে দাও তো, পেছনে দাও, দীপঙ্করের কাছে দিয়ে দাও। সহিষ্ণু, সায়ন,
সোহম, আমি পরে শুনবো। সোহমকে দাও। সাদা কাদা জমা দিয়েছো কেন? দীপ অধিকারী, অর্পণ, অয়ন, পেছনে দাও। দীপকে দাও। আচ্ছা, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপ দুর্লভ, কই কোনায় দিয়ে দাও। অরজিৎ, শুভ্র, সহিষ্ণু, পেছনে দাও। আচ্ছা, দীপিকা, অহনা, রিম্পি, মিষ্টি, রিমি, খাতা শেষ, দিয়ে দাও। ফার্স্ট ল্যান্ডে নিয়ে নাও। শেষ। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে সব শুনবো, এখন না। তোমাদের মধ্যে দেখো, অহনা একটা পরীক্ষা দাওনি, দুটো পরীক্ষা দাওনি, দুটোতে 0, একটাতে 3, তাই না? তাহলে শুরুতে অবস্থা খুব খারাপ ছিল। আচ্ছা, একটা পরীক্ষা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে হচ্ছে রিম্পি সবকটা পরীক্ষা দিয়েও সব 0, কোনোদিন পড়ে আসনি। আর কি, একটাতে হাফ। এভাবে পড়াশোনা চলতে থাকলে না, মানে করার থেকে না করা অনেক ভালো। কি হবে পড়াশোনা করে? একটা চ্যাপ্টার আমরা কটা ক্লাসে শেষ করলাম? 5টা ক্লাস, তার মধ্যে একটা ক্লাসে তুমি হাফ পড়ে এসে এটা হাফ পেয়েছো, তা লাভ কি পড়ে? সামান্য একটাতে সায়নের 2-1টা খাতাতে নাম্বার খুবই খারাপ, 2 নম্বর আর 4 নম্বর খাতার অবস্থা খুবই বাজে, হাফ। খুব ভালো। সহিষ্ণু একটা পরীক্ষা দিতে পারোনি, একটাতে 0, আর হচ্ছে বাকিগুলোর অবস্থা অ্যাভারেজ, 2.5-3। দীপ অধিকারী দুটো পরীক্ষা দাওনি। আমি তো বললাম তুমি দিয়েছো। হুম 14তে কত পেয়েছো? ও আচ্ছা, 4.5 না, ওটা তো ও দুটো আলাদা খাতা। ও তাহলে হাফ কোন খাতায় পেয়েছো? আর 4.5 কোন খাতায় পেয়েছো? 14। আর 16 তারিখের খাতা নেই। আচ্ছা শুভ্র, তুমি 3টে পরীক্ষা দিয়েছো, দুটোতে 0, একটাই 1। তাহলে এই একটা চ্যাপ্টার পড়ার পর তুমি একটা পরীক্ষায় পেলে 1, তাই না শুভ্র? এরা অবস্থা থাকলে চলবে না তো। আচ্ছা, এরপরে আছে ঈশান দুটো পরীক্ষা দিয়েছো, 3টে পরীক্ষা দাওনি, আর দুটোতেই 0। দরকার নেই তো, এরকম ভাবে পড়ে কি হবে? 1 ও 5 মার্কের এটা পরীক্ষায় সামান্য কাকে বলে গুলো যদি পড়ে আসে যে 1 তো পাওয়া যায়। আমি তো কোশ্চেনের প্যাটার্নও বলে দিই, যদি পার্থক্য আর কাকে বলে থাকো তো আসছে, পার্থক্য তো আসবে। তো দিয়ে তো দেয়া থাকে কোশ্চেন অর্ধেক, তাও যদি না পড়াশোনা করে কি লাভ? আচ্ছা, এরপরে আছে অরজিৎ, পড়াশোনায় মন বসছে না, সবই হাফ, 1, 1.5, একটাতে হয়েছে 3। সোহম দুদিনই পরীক্ষা দেয়নি, আর 3টেতে সি দিয়েছে, সব 0। কই সোহম কোথায়? ও সামনেই আছো না? আচ্ছা, তুমি মারামারি করবে না পড়াশোনা করবা, এটা ভাবার বিষয়। তোমার রেকর্ড তো সব দিকে খুব ভালো দেখছি, উজ্জ্বল তোমার ভবিষ্যৎ। রিমি, একটা চ্যাপ্টারে 5টা ক্লাসের মধ্যে তুমি দুটো ক্লাসের পরীক্ষাতে 1 আর 2.5 পেলে, আর বাদ বাকি সব 0। ওরে প্রথম পরীক্ষা শেষ হয়ে গিয়েছে মানে কি সব শেষ? স্বর্ণদীপ তো দুটো পরীক্ষাই দিল না, দুটো দিল, তার মধ্যে 0 পেলো, আর একটা দিয়েছে হাফ। বাহ, কি মহিমা স্বর্ণদীপের। বিশ্বজিৎ, তুমি কি পড়া বুঝতে পারো না, না পড়াশোনা করতে ভালো লাগে না? বিশু, আচ্ছা দীপ দুর্লভ তো, ও শরীর খারাপ ছিল, দুদিন আসেনি।
পরের তিনটের অবস্থা খুব একটা ভালো নেই। অর্জুন তো একটাতেও আসেনি, ও পরীক্ষার দিনগুলোতেই আসেনি, খুব ভালো। আচ্ছা এবার দীপঙ্কর, দীপঙ্কর বাহানা দেবে নাকি পরীক্ষা দেবে, এ তো বোঝা খুব মুশকিল। খাতাতে সব লেখা আমি আসিনি, আমার পেট খারাপ ছিল, এই সব বাহানা দিয়ে 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 ও কাটিয়ে দিল। যেখানে খুশি যাই যাক। কোন জায়গায় ঢোকাবো তোমাকে? ওই তো দীপঙ্করই তো আছে। তুমি যেখানে আছো সেখানে ভালো আছো। আচ্ছা এবার অয়ন, 3 দিন কামাই বা 3 দিন লেটে করে এসো, পরীক্ষা দাওনি, আসোনি, তাহলে আর দুটো দিয়েছো, একটা 1 একটা 0, বাড়ার কথাও না, কি করে পারবে। সমৃদ্ধি তো আসেনি, ও মাঝে মাঝে উদয় হয়। মিষ্টি, একদিন কামাই, 4টে পরীক্ষা দিয়েছো, 4টে পরীক্ষার মধ্যে সব 1 আর 1.5, আর লাস্টেটাই 0। অর্পণ তো 4টে পরীক্ষা দেয়নি, একটা দিয়েছে, তাতেই 0। দেখো অর্পণ আর যারা যে ওই 1-এর কাছাকাছি পেয়েছো, তাদের একটুখানি বলি, তারা তোমরা না বাড়িতে বিন্দু মাত্র পড়াশোনা করছো না, ঠিক আছে। একটা চ্যাপ্টারের 5টা টপিক, একটা চ্যাপ্টারকে 5টা ভাগে ভাগ করে 5 দিনে 5টা ক্লাস নিয়ে পড়ানো হলো, তাহলে 5 দিন পরীক্ষা নিলাম কি করে? তাহলে একটা টপিকে 2টো ভাগে ভাগ করা হলো, তাই না? তাই সেটা করেও তোমরা একটা কোশ্চেনের উত্তর দিতে, একটা সিঙ্গেল কোশ্চেন, তার উত্তর দিতে পারছো না, তার মানে তোমরা বাড়িতে কত সুন্দর পড়াশোনা করতে, বুঝতে পারছো? একটা প্রশ্নের উত্তর পাচ্ছ না তোমরা, একটা টপিককে 2টো ভাগে ভাগ করে নেওয়ার পরেও একটা প্রশ্নের উত্তর বেরোচ্ছে না হাত দিয়ে, তোমরা নাকি পড়াশোনা করছো আবার। এরম পড়াশোনা না করে অন্যান্য কাজ বাজ করো, বাড়ির মা বাবার একটু কষ্ট লাঘব হবে, কি দরকার এত ঘাটাঘাটনি করার। খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, 20% পড়ছো, ও লাভ নেই, ও বাদ দিয়ে দাও, পুরোটাই কিছু করতে হবে না, অন্য কিছু করো, এ হবে না, এ তোমাদের জন্য না, বিন্দু মাত্র চেষ্টা নেই। একটা পার্থক্য ভালো করে পড়ে এলেই তো 2 পাওয়া যায়, তাও পড়বো না। আচ্ছা দীপিকা, দীপিকা সব রেজাল্টই খারাপ, 1, 1.5, 2 আর 1.5, 0, তাই না দীপিকা? তো এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের হাল। সমস্যার সমাধান হচ্ছে ছুটির সময় হবে, এখন হবে না। খুব ভালো। অঙ্ক বই বার করো। একটুখানি তোমার মধ্যে একটুখানি কতজন আর আছে বুঝতে পারছো? একটুখানি মানে একটুখানি অঙ্ক বই বার করো।
কি হয়েছে? আচ্ছা, অঙ্কে আমাদের চলছিল বর্গমূল হয়ে গেছে, এবার যে দশমিক সংখ্যার বর্গমূল গুলো শিখতে হবে। দেখো, দশমিক সংখ্যার বর্গমূল আর এমনি বর্গমূল সবকটাই কিন্তু ভাগ পদ্ধতিতেই করতে হবে। বার করো পেজ নাম্বার 143। 100, ও আচ্ছা, তাহলে 142 বার করো। 142 নিচে করি 11.3। দেখো, এখানে একের গুলো বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। ও হাসি পাচ্ছে অরজিৎ। কি হয়েছে? ওসব কিছু দেওয়া যাবে না। নাও, নিচে করি 11.3 একের কোশ্চেন, নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি, তাই না? তাহলে বর্গ, তুমি হেলান দিয়ে বসেছো কেন ওখানে? সোজা হয়ে বসতে পারো না? হ্যাঁ, তুমি মাজা সোজা করে বসো। হ্যাঁ, হেলে পড়বেই তো, তুমি ওরকম করে বসেছো কেন? সোজা হয়ে বসতে পারো না? ও কি করে? ওদের তো সমস্যা হচ্ছে না, সমস্যা তোমার হচ্ছে। তোমার সমাধান ওটা, তুমি সোজা হয়ে বসো, ঘোরো, ঘুরে সোজা হয়ে বসো। তাহলে যেরকম ভাবে পড়ে সেভাবে বসো। আচ্ছা, এই দ্বীপ এগিয়ে এসো। নাও, একের কোশ্চেন বলছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। তো একই রকম বর্গ করতে হবে, একের এক লিখবো কি 0.7 বর্গ। তাহলে বর্গ মানে কি? স্কোয়ার। 0.7 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন বর্গ মানে আমরা কি জানি? ওই সংখ্যাকে, সেই সংখ্যাকে, মানে যে সংখ্যা দেয়া থাকে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করতে হয়।
তার মানে কি 0.7 স্কোয়ার মানে কি 0.7 গুণ 0.7। দশমিকের এবার গুণের পদ্ধতি কি? তাহলে 7 7 49, তাহলে দশমিকের পরে কটা ঘর? দুটো ঘর, তাহলে 0.49। বোঝা গেল? 10 কেন দুটো শূন্য দিয়ে কি হবে? শূন্য তো একই, একটা শূন্য শূন্য যায়, দুটো শূন্য হতে ওটা বেকার, কোনো বিষয় না। আচ্ছা এরপরে উত্তর লিখবো। হ্যাঁ, নির্ণয়, আচ্ছা লিখে দিই একটা, 0.7 বর্গ করে পাই 0.49। আচ্ছা একের হচ্ছে আরো করলাম না, একের বাদ এগুলো তোমরা বাড়ি থেকে করে আনবা। এবার দুয়ে চলে আসি, দুয়ের একেরটা বলেছে দশমিক বিন্দুর পরে, কোশ্চেন পড়ো টুকবা পড়ে কোশ্চেন পড়ো। দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। আবার বলি, বলেছি কি দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। দেখো মনে করো আমি যে কোনো একটা দশমিক সংখ্যা, মনে করো 0.75, এটাকে যদি আমি বর্গ করি তার মানে কি 0.75কে 0.75 দিয়ে গুণ করতে হবে, তাই না? ধরো লেখা আছে 0.3 এর বর্গ, এর মানে কি 0.3 গুণ 0.3 হয়েছে। এবং এটা গুণ করার পরে বেরোলো 2 2 5 8 9, না 8 5, মানে যদি অন্য কিছু বেরোবে আমি জাস্ট আন্দাজে এটা লিখলাম। আর এটা গুণ করবে 3 3 9 বেরোলো, হয়েছে। খেয়াল করে দেখো তো দশমিকের পর এখানে কটা ঘর? দুটো দুটো চারটে, তাহলে দুটো দুটো চারটে ঘরের আগে দশমিক বসবে। এখানে একটা একটা দুটো ঘর, তার মানে কি 9-এর আগে একটা শূন্য নেই, তার আগে দশমিক বসবে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, দশমিকের পরে এখানে কটা সংখ্যা ছিল? দুটো, তাই বর্গ করার পর পরে কটা সংখ্যা এলো? এখানে দশমিকের পরে কটা ঘর ছিল? একটা, তাই বর্গ করার পর কত এলো? দুটো। বলো, আমি একের তো বর্গ করে আমি 0.3 তার বর্গ করেছি, দুটো হলো। তার মানেটা হচ্ছে, হ্যাঁ বলো। আরে আমি এককে তো বর্গ করিনি, তুমি তো বাংলা কথা বোঝো না। আমি বর্গ করেছি 0.3 কে, হয়েছে। এবার তুমি যেটা বলছো সেটা বলে দিই। তার মানেটা পেলাম যে যে সংখ্যার আমি বর্গ করছি তার ডান দিকে যতগুলো, মানে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকে, বর্গ করার পর তার দ্বিগুণ হয়, স্কোয়ার হয় না, তার দ্বিগুণ হয়। এখানে কটা ছিল? তাই হলো কটা? এখানে কটা ছিল? তাহলে হলো কটা? দুটো। বুঝতে পারলাম? তার মানেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যার যদি বর্গ করি দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকবে। কেমন সংখ্যা থাকবে? জোড় সংখ্যক, মানে জোড় সংখ্যা। কোশ্চেনে আসছে একটা একটা করলে বুঝতে পারবো। যেমন মনে করে একেরটা, একেরটা বলছে 22.5, দশমিকের পরে কটা সংখ্যা? একটা, তাহলে এক জোড় না বিজোড়? এক বিজোড়, এক বিজোড়। তার মানে 22.5 এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না। বলতে পারলাম? পারোনি? যদি দশমিক, যদি এটা এটা কোনো সংখ্যার বর্গ হতো তাহলে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকতো। এখানে কটা সংখ্যা আছে? একটা, এক কি এক, মানে একটা সংখ্যা তো, তাহলে এক জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা আছে মানে এটা, এই মানে পুরো সংখ্যাটা কিন্তু কোনো রকম ভাবে বর্গ করে আসেনি। উপরেরটা দেখো না, দেখো এখানে 0.4 নয়, দশমিকের পরে কটা সংখ্যা? দুটো। দুই জোড় না বোর? জোড় না বিজোড়? জোড়। তার মানে কি 0.4 কোনো না কোনো সংখ্যার বর্গ করে আমরা পেয়েছি, 0.7 বর্গ করে পেয়েছি। তার মানে কি বললাম এখানে? না, 5-এ বলিনি, আমি বলছি দশমিকের পরে কটা সংখ্যা আছে। একটা, তার ওই এক, জোড় না বিজোড়? বিজোড়। তার মানে এই পুরো সংখ্যাটা নিশ্চয়ই কোন সংখ্যার বর্গ করে আমি পাইনি, কারণ বর্গ করলে তো ওই সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করতে হবে, গুণ করলে তো ডবল হয়ে যাবে, দ্বিগুণ। বুঝতে পারলাম? দাঁড়াও, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ
সেটা হবে ওর আশেপাশে কোনো স্কুলে হবে। নদী হবে না, বর্ধমানে হবে। হুম। না হবে না, জেলা চেঞ্জ করলে পরীক্ষা দিতে পারবে না। ফাইভেই পড়বে। না না, ও 3-4 কোন স্কুলে পড়েছে, বর্ধমানের স্কুলে না নদীয়া স্কুলে? ও ও, তাহলে নদীয়াতেই আনতে হবে, আবার বর্ধমানে গেলে হবে না। 3-4 যদি নদীয়া স্কুলে পড়ে তাহলে ফাইভেও নদীয়া স্কুলেই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ, নাহলে ফর্ম ফিল আপই হবে না। হ্যাঁ তাই তো। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, 2.22.5 করে একটা সংখ্যা বিজোড় সংখ্যক সংখ্যা, তার মানে এটা কি পূর্ণবর্গ নয়। আচ্ছা, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা, দুয়েরটা, এর চোখে থেকেই লিখতে হবে। দুয়েরটা বলছে তোকে 1.44। দশমিকের উপরে কত সংখ্যা? জোড় না বিজোড়? তাহলে জোড়, তাহলে কি লিখবো? এটি পূর্ণবর্গ সংখ্যা। কার বর্গ সেটা নির্ণয় করতে বলেনি। 144, 12, 1.2। আচ্ছা, তাহলে দুইয়ের বাকিগুলো বাড়ি থেকে করে নিও। প্রথমটা কারোর বর্গ নয়, প্রথমটা কারোর বর্গ নয়। যদি বর্গ হতো দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকতো। তুমি বললে তাহলে দশমিকের পর জোড় সংখ্যক কিংবা বিজোড় সংখ্যক থাকলে পুরো গোটা দশমিকের তুমি না বেশি শুনেছো, কত বলিনি আমি, বলেছি দশমিকের পরে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, যেমন এটাই দেখো দুটো সংখ্যা আছে না জোড় সংখ্যক, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে পুরোটা। পুরোটা। তো তাহলে হচ্ছে ওই ওপরের অঙ্কটা 22.5 ওটা তো বিজোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ওটাই তো লিখেছি। পুরোটাতে তো তাহলে পুরোটাতেই পূর্ণবর্গ সংখ্যা হবে না। করা আছে। তুমি যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যা বর্গ করার চেষ্টা করো, ঠিক আছে, 22.5 কোনো সংখ্যাতে আসবে না, ওই দশমিক ধরতে হবে। তো ধরতে হবে না। ও আচ্ছা, তাহলে ভালোই হতো। আচ্ছা, 3-এ চলে আসো। কি বুদ্ধি সায়ন। নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। 3-এর কোশ্চেন গুলো বলেছে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। তাহলে দেখো আছে 4.41 এর বর্গমূল। তাহলে 4.41 এর বর্গমূল মানে কি? √4.41, √4.41। এবার হচ্ছে দেখো 4.41 তো 21 হবে। তাহলে এখন এটাকে দশমিক নেই মনে করে আমরা বর্গমূল করব, দশমিক নেই মনে করে বর্গমূল করব। তাহলে 4, 4, 1, তাহলে দশমিক ডান দিক থেকে বাঁ দিকে একটা একটা করে দুটো দুটো করে ঘর নিলাম, দেখি লাস্টেটায় 4 পড়ে আছে, শুধু কিছু করার নেই। তাহলে দেখো 4 কে কত স্কোয়ার করলে পাওয়া যায়? 2 দুগুণে 4, তাহলে বিয়োগ করলে 0, 41 নামলো। এবার নিয়মটা কি? মাথার উপরে যে আছে তার ডবল, তাহলে 2 আছে, 2 এর ডবল 4, এখানে 1 আছে তাহলে 1, তাহলে 41 একে 41, তাহলে বিয়োগ করলে 0, তাহলে পেলাম 21 হলো। এইবার এইখানে দশমিক বসানোর নিয়মটা হচ্ছে দশমিকের ডান দিকে যতগুলো ঘর থাকবে তার আর অর্ধেক, তার অর্ধেক। দশমিকের ডান দিকে কটা ঘর আছে? দুটো, তাহলে 2 এর অর্ধেক 1, তাহলে একটা দশমিক, দশমিক উপরে এবার একটা ঘর থাকবে। হ্যাঁ, বাকিটাতে বিয়োগ করতে হয়, সেটা আলাদা। হ্যাঁ,
না, দশমিক নিচেই বসে। দশমিক নিচে অথবা মাঝখানে বসে, উপরে কখনো বসে না। উপরে বসলে তো পৌনঃপুনিক হয়ে গেল। মাথার উপরে বসলে তো হ্যাঁ হবে। হ্যাঁ ও হবে না, বাইরে যাও। তার মানে কত হলো? 2.1টা স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে কত হবে? 2.1। এরপরে হস্যু দিয়ে পূর্ণ বাক্যে উত্তর লিখবা। আচ্ছা পরের লাইনে লিখে দিচ্ছি উত্তর। তুমি কিন্তু ওরম করো না, হ্যাঁ। 4.41 এর বর্গমূল হলো 2.1। তাহলে দশমিকের বর্গমূল করার নিয়ম কি পেলাম? দশমিক নেই মনে করে আগে বর্গমূল করতে হবে, তারপর দশমিকের ডান দিকে যতগুলো ঘর আছে তার অর্ধেক ঘর গুনে দশমিকটা বসাতে হবে। ঠিক আছে? ওই তো দশমিকের পরে কটা ঘর ছিল? 441-এ 4.41 দশমিকের পরে কটা ঘর ছিল? দুটো। তাহলে বর্গমূল করার পরে একটা হবে, তো দশমিক করে একটা ঘর হয়েছে। আচ্ছা এবার বার করো 11.3, না 11.4, পেজ নাম্বার 143, 11.4 নিচে করি 11.4। আচ্ছা এখানে দেখো বলেছে কি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি বলেছে, হয়েছে। তাহলে একেরটা 0.0000256 এর বর্গমূল। তাহলে ভাগ করতে বলেছে, তাহলে দশমিক থাক, দশমিক থেকে বর্গমূলটা আমরা করি। 0.00256। তাহলে প্রথমে নিয়মটা কি সায়ন? সে তো করবোই বর্গমূল, আমি একবারে করবো তো, একবারে উত্তর বসাবো। এখানে ভাগ পদ্ধতিতে করতে বলেছে, ভাগটা করে নি। আচ্ছা এটা অঙ্কের মধ্যেই করবো, হ্যাঁ ভাগটা অঙ্কের মধ্যেই করবো। তাহলে এখন নিয়মটা কি? ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো করে ঘর নিতে হবে। ফার্স্টে কত থাকলো? 0, তাহলে 0 0 0। এবার দুটো শূন্য নামলো, হাসি লাগছে। তাহলে এই শূন্যের ডাবল 0 আর এটা 0 নিলাম, তাহলে 0, তাহলে 0, তাহলে 0। এবার 0 2 নামলো, না উপরে একটা শূন্য হবে, দুটো শূন্য দেওয়া যাবে না। আচ্ছা 3টে শূন্যের কোনো ব্যাপার নেই। এই 0 থেকে 0 বাদ দিলে এই শূন্যটা হয়, এই দুটো শূন্য নামলো, তাই 3টে শূন্য হলো। এখন শূন্যের ডবল 0, সাইডে আমি 0 নিয়েছি তাই এখানে 0 হয়েছে। বুঝতে পারলাম? দুটো। আচ্ছা কেউ কিন্তু ভুল করে উপরে কিন্তু দুটো 0 নিতে পারবো না, ঠিক আছে? কারণ উপরে একটা ভাগফল সংখ্যা বেড়ে যাবে হট করে। উপরে দুবারে দুটো 0 নিয়েছি, একবারে তো দুটো 0 বসাইনি। দশমিক পরে বসাবো, এখন না। আচ্ছা এবার তাহলে হলো কত? 2। তাহলে 0 0, তাহলে 0 ডবল 0 হয়। এখানে কত আছে? 2। তাহলে কত নেবো এখানে? যদি এখানে 2 নিয়ে উপরেও 2 নিতে হবে, 2 2 4 হয়ে যাবে, নিতে হবে 1। 1 নিলে 1 1 কে 1, পড়ে থাকলো কত? 1। এবার নামবে কে? 5 6। এবার উপরে তাহলে 1 আছে, 1 এর ডবল কত? 2। তা পরপর না নামে কি এদিক ওদিক করে নামাবো? আচ্ছা তুমি কি ভাগ পদ্ধতি বর্গমূল ভুলে গেছো? তাহলে দুটো দুটো করেই তো নামে। সব বেরিয়ে যাচ্ছে কিন্তু ওনা থেকে, কি বলো সায়ন? এই দশমিক পরে বসাবো, এখন না। আচ্ছা ফার্স্টে 2 আছে, লাস্টে কত আছে? 6। তাহলে বলো তো না কত স্কোয়ার করলে এককে করে 6 হয়? 1 স্কোয়ারে এককে 1 আসে, 3 স্কোয়ারে 3 3 9 আছে, 4 স্কোয়ার 4 4 16, তাহলে 4 স্কোয়ারে হয়, আরেকটা হচ্ছে 636 6 স্কোয়ারে হয়। তাহলে আমি 2 এর পরে প্রথমে 4 নিয়ে দেখি,
4 4 16 6 হয়ে থাকলো 1, 4 2 8 একে 9, হলো না। তাহলে এবার 6 নিয়ে দেখি। 6 6 36 6 হয়ে থাকলো 3, 6 2 12 আর 3 15। তার মানে বুঝতে পারছি কি এখানে কত নিতে হবে? 6, উপরে কত নেবো? 6, তাহলে এখানে হবে 156। মানে সাধারণ আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করলাম, হলো। এবার দেখো দশমিকের পরে কটা ঘর ছিল? একটা ঘর না, দুটো ঘর, চারটে ঘর, ছটা ঘর। ছটা ঘর ছিল, তাহলে দশমিক বসাবো কি? ছটা ঘরের অর্ধেক, তিনটে ঘর পরে, তার মানে এখানে 0.016। যদি 5টা ঘর থাকতো তার মানে ওটা পূর্ণবর্গ সংখ্যা হতো না, কারণ বিজোড় সংখ্যক সংখ্যা যদি থাকে দশমিকের পরে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো না। তাহলে 0.016। আহা, আমি একবারে উত্তর লিখতে পারবো না। 2 5 7, না না ওরকম কোনো অসুবিধা ব্যাপার নেই। দেখো যদি কারো স্কোয়ার করে আমি পাই তাহলে লাস্টে কখনো 7 তো আসবে না। দেখো কোন সংখ্যার বর্গ করলে কি এককে 7 আসে? করা যাবে না, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা এবার শোন, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই অঙ্কটার উত্তর কি করে লিখবো? এই অঙ্কটার এই যে জিনিসটা লিখেছি না, এটাই হচ্ছে উত্তর। হস্য দিয়ে একবার এখানে উত্তর লিখবা, নিচে ভাগ করে দেখাবা, অথবা আগে উপরে ভাগ করে নিয়ে নিচে উত্তরটা লিখবা, ঠিক আছে? যে কোনো একটা করবা। না না, এখানে কোশ্চেনে বলেছে ভাগ পদ্ধতিতে বার করো। তা ভাগ পদ্ধতিতে তো আমরা বার করেছি, তাহলে আলাদা করে রুট করবো কেন? বুঝতে পারলাম। এই মুছে ফেললাম, টোকা হয়ে গেছে। 3টে ঘর নিলেই হবে বলতে? না না, এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল কিন্তু ভাগ না তো। হ্যাঁ কাটা চিহ্ন আবার কবে থেকে বসাচ্ছে? কাটা, ও হ্যাঁ তোমাদের তো শূন্য বসো, কাটা শূন্য এক জিনিস। কানে শুনতে পাচ্ছি না আজকাল, বলো। আমার হাতে মেশিন থাকে, যখন আমি শুনতে পাই না যে বলেছে তখন এমনি জোরে বলে, তখন এমনি শুনতে পাই। বল না, বসো কাটা। কত হাসছো কেন? তোর টোকা হয়ে গেছে, চুপ থাকবো। কোথায় গো? ভাগ ফলে যাও। ও তুই না দূর না, তুই 3টে শূন্যই বসাও, একই তো হবে। 3টে শূন্য বসাও কেন? ওটা তো আগেরটার বলছি, ওটাকে ধরবো কেন? শূন্য একটা দুটো একই তো, কি যেগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই সেগুলো নিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। কি মাথায় উঠে গেল তোমার? হ্যাঁ হ্যাঁ মাথায় উঠে যাক, তাহলে আর যেতে হবে না। মাথায় উঠে গেছে তো, ঠিক আছে। এখন কিন্তু সুন্দরী বসেই আছে, হ্যাঁ যদি আজকে ওঠে। হ্যাঁ শূন্য দ্বিগুণ ঘাতে কত আছে? শূন্য। হ্যাঁ তুমি না বাড়ি গিয়ে ভালো করে করবা, সিনেমা কম দেখে না, একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ তাহলেই হবে। তুমি এত ভুলভাল বকছো না আজকে, আর কিছু বলার কথা নেই। আচ্ছা এবার তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আছে
যেটা তোমাদের বইতে দেওয়া নেই, হ্যাঁ সেটা আমি একটু বলি। পেজ নাম্বার 144। বইতে বলতে তোমাদের কোষে দেখি বা নিজে করতে দেওয়া নেই, উদাহরণে আছে। তিন 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 তিনে, হ্যাঁ তিনেরটা করে দেওয়া আছে, তিনেরটা খুব পরীক্ষায় আসে। হ্যাঁ তিনেরটা করে দেওয়া আছে। এই শোনো, তিনের বর্গমূলটা আসো, তুমি যাও বাইরে যাও। হ্যাঁ বলো। ওখানে বলে দেবে এগুলো, কি বলতে এটা মিলবে না কোনোদিন, ওখানে বলে দেবে যে কত ঘর পর্যন্ত বার করতে হবে, ওটা বলে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা আমরা নিজে করি 11.5-এ আসবো, পেজ নাম্বার 144, 3 মার্কে। হ্যাঁ আচ্ছা নিজে করি 11.5-এ দেখো দুটো অঙ্ক আছে না, √5 আর √7 আছে তো। তাই √5 এর নিচে একটু a লিখে নাও, √7 এর নিচে b লিখে নাও। √5 এর নিচে a লিখে নাও, √7 এর নিচে b লিখে নাও বইতে। √5 এর নিচে a, √7 এর নিচে b, যাতে আমার বলতে সুবিধা হয় a নাম্বার অঙ্ক b নাম্বার অঙ্ক এভাবে। সবার লেখা হয়েছে? তাহলে দেখো a নাম্বার অঙ্ক বলেছি কি √5 এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। তাহলে √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলো। ওই আগে যেভাবে করতাম সেভাবেই করবো। হ্যাঁ 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 ওটাই করবো, ওটাই করবো, হয়েছে? তাহলে দেখো √5 আছে না, তাহলে √5 মানে কি, √5 মানে কি? √5 মানে এটাকে আগে সবার প্রথমে আমাকে ভগ্নাংশের না বর্গমূল করতে হবে, তাই তো? ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো, তাহলে খাতার শুরুতেই আমরা কি করব, বর্গমূলটা সেরে ফেলবো। 5-এর বর্গমূল ভাগ পদ্ধতিতে হলো। দেখো তো 5টা একটা নিজের সংখ্যা, তাহলে 5 2 দুগুণে কত হলো 4, পড়ে থাকলো 1 হলো। এখন দেখো তাহলে 2 তো বেরিয়েছে, দশমিক এখনো আসেনি, এরপরে সংখ্যাও এখনো আসেনি, তো ওই জন্য আমার দেখো এখানে 1 আছে আর ভাগ করবো, চলে আসো, আর 2 দুগুণে কত 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4-এর থেকে ভেতরের 1 ছোট না বড়? তাহলে ভাগ যাবে না, তো ওই জন্য উপরে দশমিক বসিয়ে এখানে আমরা কটা শূন্য নেবো, দুটো শূন্য নেব। কটা শূন্য নেবো? এক্ষেত্রে একটা শূন্য হয় না, সবসময় দুটো শূন্য হয়, একটা হয় না, ঠিক আছে? আচ্ছা তাহলে হয়ে গেল কত 100, কত হলো? এবার দশমিকের জন্য তুমি কত নেবা, না না 4-এর পরে কত নেবা বলো, 4-এর পরে যদি 1 নাও তাহলে উপরেও 1 নিতে হবে, 41 একে 41। 4-এর পরে যদি 2 নাও তাহলে 42 কে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে 84। যদি 4-এর পরে তুমি 3 নাও তাহলে 43 হবে, 3 দিয়ে করতে হবে, 3 3 9 3 4 12, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 নেবো, উপরেও 2 নেবো, তাহলে হবে কত 84, বিয়োগ করি 6 আর 1 16। এখন তাহলে উপরে আছে কত, দশমিক নেই মনে করলে 22, দশমিক নেই মনে করলে 22, ও 22 আছে, তাহলে 22-এর ডবল 44। এখন দেখো 16 থেকে 44 ছোট, তাহলে দশমিকের জন্য আমরা পাবো দুটো শূন্য হলো। এখন 44-এর পরে আমি কত নেবো, কত নেবো 44-এর পরে তখন দেখে 16 আছে না, আমি আমি সহজ পদ্ধতি শেখাচ্ছি। দেখো যখনই আমি 3 নম্বরে একটা সংখ্যা নিচ্ছি, হয়েছে, তাহলে হিসাব মতো এই 4-এর স্থানীয় মান 400, শতকে চলে আসছে না, তাহলে এখানে আছে 1600, তাহলে 400-কে কত দিয়ে গুণ করলে 1600 হয়, 4 4 16, 4 দিয়ে, 4 দিয়ে, তাহলে এখানে তুমি 4 নাও, 4 4 4, তাহলে 4 দিয়ে করতে হবে, 4 4 16 6 হয়ে থাকলো 1, 4 4 16 আর 1-এ 17 7 হয়ে থাকলো 1, 4 4 16 আর 1-এ 17, বেশি হয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে করব, কত নেবো 4 4 3, তাকে 3 দিয়ে করবো, 3 3 কে 3 4 12 2 হয়ে থাকলো 1,
এক তিন দুই নয়, তাহলে 3 নিলে উপরেও 3, 1 3 2 9 বিয়োগ করছি, 9 থেকে সরি 10 থেকে 9 গেলে 1 7 5, এই সরি 3 আর 2 5 2। আচ্ছা এ তাহলে উপরে যদি দশমিক না থাকে তাহলে কত থাকলো? 2 2 3, তাই তো 223 গুণ করছি 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার 4 নম্বরে একটা সংখ্যা নিতে হবে সঙ্গে, এখানে কিছু নেই মানে আবার দুটো শূন্য, দশমিকের জন্য আমরা দুটো শূন্য পাবো, হলো? আচ্ছা তাহলে এখন যদি এখানে কোনো আমি সংখ্যা বসাই, এই 4 এর স্থানীয় মান হাজারের ঘরে, 4 4 3 এর ডবল না, 2 2 3 ডবল, 4 4 6, ভাগফলে যেটা থাকে তার ডবল নিতে হয়তো, তাই না? তাহলে এখানে দেখো যখন আমি এই এককের ঘরে একটা সংখ্যা নেব, এই লাস্টের 4 এর স্থানীয় মান কত? হাজার না শতক? হাজার। 3টে ঘরের জন্য তাহলে হাজার, তাহলে এখানে আছে ধরে 4000, এখানে কত আছে? 27100। তাহলে 4000 এর ঘরে মানে 4 এর ঘরের নাম তো ওটা 7000 লিখে, 4 কে 4, 4 4 16, 4 6 24, 4 7 28, তাহলে 4 6 24। তাহলে এখানে আমরা 6 নিয়ে দেখতে পারি, তাহলে 4 4 4 4 6, তারপরে একটা 6 নেবো, দিয়ে 6 দিয়ে গুণ করবো, 6 6 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 4 4 6 এর পরে 6, 6 6 36 এর 6 আর এগুলো 3, 6 6 36 39 3, 4 6 24 27 2, 24 26 শূন্য পাওয়ার দরকার নেই তো, শূন্য কি হবে? 2 6 7 9 6, 2 6 7 9 6, এর থেকে ছোট এসছে, তার মানে বুঝে নিতে হবে কি তার থেকে একটু বেশি নিয়ে আমাকে কাজ করতে হবে। এবার 7 নিই, 4 4 6 7 কে 7 দিয়ে করি, 7 7 4 10 9, আর থাকলো 4, 6 7 42 46 এর 6, আর থাকলো 4, 4 7 28 আর 4 32 3, 4 আস্তে আস্তে আস্তে, 4 7 28, তাও হবে 4 7 28 আর 3 31 31, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 6 দিয়ে করবো, 6 দিয়ে করলে 2 6 7 9 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, 10 থেকে 6 বাদ দিলে 4। আচ্ছা 9 থেকে 9 গেলে 0, ও তোমাদের হিসাবে করি, 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 10 গেলে 0, 11 থেকে 8 গেলে 3, আর 7 থেকে 7 গেলে 0, দরকার নেই, 304। আচ্ছা দশমিকের পরে কত ঘর পর্যন্ত বলেছে দেখো, দশমিকের পরে 2 ও 3 দশমিক স্থান। আচ্ছা 2 দশমিক স্থান বার করার জন্য আমাকে 3 নম্বর স্থান দেখতে হয়, তাহলে 3 দশমিক দেখার জন্য 4 নম্বর তাহলে আরেকবার আমাকে করতে হবে, তাহলে 304 এর পরে আবার কি করব? দুটো শূন্য ফ্রিতে পাবো, নিয়ে নেবো, ফ্রিতে কেউ ছাড়ে না অবশ্য। আচ্ছা এবার তাহলে উপরে যেটা আছে তার ডবল, 4 4 6 না, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার আসন্ন মান বার করতে গেলে যত ঘর পর্যন্ত বলে তার পরের ঘরটা লাগে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে 6 এর ডবল 12 2 হাজার থাকলো 1, 3 দুগুণে 6 এর 1 7, 4 4 7 2, আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো, এখানে যদি আমি কোনো সংখ্যা নিই, হয়েছে, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হবে? 1 2 3 4 5, আর এখানেও কত অঙ্কের সংখ্যা আছে? 1 2 3 4 5, হলো? তার মানে তুমি প্রথমে এখানে 1 নাও, যদি এখানে 1 নাও তাহলে হলো কি 44721, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে দেখো, 30040, 30400, এখানে কম আছে না? তার মানে আমাকে কি কত নিতে হবে? 1 এর থেকেও কম মানে 0 নিতে হবে, ভাগ্যে 0 নিতে হলো, নাহলে আবার গুণ করতে হতো কষ্ট মষ্ট করে। এখন অনেকের সমস্যা হয়, দাদা 5টা শূন্য বসাও, একটাতে ভালো লাগছে না, একই তো, শূন্য বসালে তো সেমই হবে। ও কেন বুঝতে পারলে না বলো? এই গুণটা তো বুঝতে পেরেছো, গুণের পরে তুমি 1 নেবা, নাও, তাহলে হবে কত? 44721,
তাই তো? তাকে 1 দিয়ে গুণ করলে ওটা হচ্ছে ওর থেকে বেশি, মানে 1 নিলে বেশি হয়ে যাচ্ছে তাই 0 নিলাম, হয়েছে? তাহলে এবার কি লিখবো? অতএব √5 সমান হ্যাঁ বলো বিষ্ণু। লাস্টে আমরা এখানে 0 নিয়েছি, 0 নিয়েছি, আবার কি? আর পাশে তুমি লিখে দাও। হ্যাঁ বলো না। আচ্ছা 5টা 0 লিখলে খুশি তো? এবার ভালো লাগছে না? আচ্ছা, অতএব √5 সমান সমান আগে মানটা লিখি, কত বেরোলো? উত্তর আমাদের হয়নি তো এখনো। আসন্ন মানে নেই, উত্তরে কত আছে বলো? 2.24 আছে না? তারপরে আছে 2.236 আছে না? হ্যাঁ ওটাই তো বললাম, আছে না? আচ্ছা তাই এবার আসন্ন মানে আছে, তাহলে √5 এর আমরা দশমিকে কি মান বেরোলো সেটা বার করে ফেলেছি 4 দশমিক স্থান পর্যন্ত। এবার আমরা আসন্ন মানে নেব, তাহলে লিখব কি? অতএব √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা দ্বীপ অধিকারী বলবে, বলো। হ্যাঁ 2.24। আচ্ছা কেন হলো আমি বলে দিচ্ছি, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, 2 দশমিক স্থানে কত আছে? 3, তাহলে তাকাতে হবে তার পরের সংখ্যার দিকে, 6। 5-এর থেকে বড় না ছোট? বড়, তাহলে আগের ঘরে 1 যোগ হবে, তাই তো শুভ্র? তাহলে বলো তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? কেন? তাই যোগ হবে না, ঠিক বলেছো, 2.236। আচ্ছা তোমরা এটা একবারে হস্য দিয়ে উত্তরও লিখতে পারো, অতএব দিয়ে না করে একবার হস্য দিয়ে উত্তর করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ এই যে উত্তর। 1.5 বের করলে না তো? তুমি না কোশ্চেনই পড়োনি। অতএব লিখলাম, তারপরে দেখলাম যে একই জিনিস যদি উত্তরে লিখতে হয় তাহলে একবারে উত্তর লিখে দিয়েই ভালো। ও তো উত্তর তো লিখতে হবে হস্যতে, না না উত্তর উত্তর লিখতে হবে। অঙ্ক তোমার ঠিক আছে, আমি তো বলেইছি। আচ্ছা এই সহিষ্ণুরা বোধহয় জানে না, ক্লাস 8-এ না এই একটা মেয়ে ছিল, ও না উত্তর লিখতো না, ও বলে বলে হয় না, শোনো নাম বলা হবে না, তোমাদের বাড়ি ওদিকে কি বাড়ি, মানে পালপাড়া চত্বরে, ওই টালিখোলা পালপাড়া চত্বরেই বাড়ি আর কি। তা হয়েছে কি, ও 15তে 15 পেত, ও না উত্তর লিখে নি, স্কুলে দিয়ে ও 6 নাম্বার কেটে নিয়েছে। ও ও লিখেছে অতএব এটা এত হবে, হস্য দিয়ে আর লিখে নি ওই দুটো অঙ্কে, দিয়ে কেটে নিয়েছে। তাহলে আমি 15 পেলাম পেজ কি করে? আগে তাহলে 15 পেজ কি করে? আগে তাহলে পেজ কি করে 15? হ্যাঁ হ্যাঁ আগে অভ্যাস ভালো ছিল। এইটা পরে আর আমরা পড়েছি আমাদের দিয়ে দেবে আমার বাচ্চা না না চাকরি পরীক্ষায় আবার চাকরি পরীক্ষা, ওই দেখো চাকরি, ও চাকরি পরীক্ষায় চলে গেছে, আমরা অঙ্কে আসি। আচ্ছা এটা যোগ হয়ে গেছে, তোমার হাসি পাচ্ছে কেন গো? আমি এখানে কমেডি দেখাচ্ছি। হ্যাঁ এবার পরিবেশ করো, বাড়ির কাছে দেখো। √7 নিচে করবা, চুপ চুপ চুপ, কথা না, আরে চুপ। তুমি কিন্তু কিচ্ছু বলো না, সব বদমাইশি হচ্ছে খারাপ করছে, যারা ভালো পড়াশোনা করছে তাদেরও তো ভালো পড়াশোনা করছে কে গো? হ্যাঁ এটা ঠিক কথা, তাই তো, করা চেষ্টাটা বড় বিষয়, তাই তো লালা, ছেলেমেলে পড়াশোনা করার চেষ্টা করছে। চুপ চুপ। আরে বাবা চুপ 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 থাকো, বক বক তো তুমি করছো সহিষ্ণু। আরে চুপ, এই কোনো কথা বলো দরকার নেই তো, চুপ থাকো।
23 নাকি 24 তো সরি আগে লিখে ও ঠিক করে লেখো ওইটা না এই অঙ্কের এটা ভুলে যাচ্ছে না কোনটা নিচে চলে যাচ্ছে তোমার আর বুঝতে হবে না। তোমার না ভুলে যাচ্ছে না ভুলে যাচ্ছে না এরকম না বিয়োগ বিয়োগের নিচে কোনটা লিখে নিজে লেখো, নিজে বিয়োগ করতে পারো তো? না নিজে লেখো, আমি পারবো না, দরকার নেই তো আমার, অত বাহানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইটুকু সাধারণ যে তুমি নিজেও করতে পারো, নিজে করো না, তাহলে করতে হবে না, ছেড়ে দাও। বোঝাতে পেরেছি, তুমি বুঝে গেছো। যদি বুঝতে না পারো ছুটির সময় একবার বুঝিয়ে দেবো। অত ঢং করার কিছু হয়নি। দিন যত বাড়ছে অত ঢং বাড়ছে কেন তোমার? হুম, যত দিন যাচ্ছে সায়নের ঢং বেড়ে যাচ্ছে। সাতেরটা বলতে হ্যাঁ রুট 7 যেটা আছে বলো কি লস হয়েছে আবার কি ফালতু। দেখো তোমরা যদি আমাকে ব্যবহারই ওরকম করে দাও আমি কি বলবো? আচ্ছা কোষে দেখি 11.2 এর প্রথম 7 অঙ্ক করে আনবো। আচ্ছা 8টা অঙ্ক করে আনবা। দেখো যে 8 অঙ্কটা লেখা আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, তাহলে এতক্ষণ ভাগ পদ্ধতি যেভাবে বর্গমূলগুলো শিখলে সেই পদ্ধতিতেই করতে হবে। ওগুলো একটু ছোট ছোট আছে, হ্যাঁ ওগুলোই না, বা আগের গুলো 1 থেকে 7ও করতে হবে। কোনটা গো? চেষ্টা করে আসো না। দেখো ও দেখো দাগাচ্ছে কিভাবে। কেন পরে তো নিজেই সংখ্যা বুঝতে পারবে না 5 আছে না 8 আছে। সোম কান ধরে উঠে দাঁড়িয়ে থাকো। আচ্ছা দ্বিতীয়বার সুন্দরী যাবে, দিয়ে পিঠের উপরে পড়বে, কান ধরে উঠে দাঁড়িয়ে থাকো পুরো ক্লাস যতক্ষণ চলবে। এখন আধ ঘন্টা চলবে। ওটো 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 কান ধরো। হ্যাঁ 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 আমি দেখছি। এবার সবকটাকে একটা একটা করে দরকার। আমি তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ চাই না। যদি আওয়াজ করো 1 পা তুলে দেবো তোমার, মানে 1 পায়ে দাঁড়িয়ে থাকবো তখন। অরিজি দুটো দাঁড়াও কান ধরে। ওটো ওটো ওটো। কিছু বললেন আমি শুনলাম কি করে? তাহলে খেয়ে আসিনি না কিছু না। ওটো 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 অরিজিৎ ওটো। ওটো সেটা আমি দেখতে পাইনি, আমি শুনতে পাইনি। অত চিল্লানোর কিছু নেই তো। ওঠো ওটো। কে খেয়ে আসিনি না আসে পরে দেখছি। ওটো অরিজিৎ উঠে ওঠো। আচ্ছা আগের দিন আমাদের হচ্ছিল আলো। আচ্ছা আলোতেই আজকে অনেক ভালো ভালো অধ্যায় আছে দুটো, প্রতিফলন আর প্রতিসরণ। ওটো 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 তাড়াতাড়ি ওটো। হ্যাঁ না আচ্ছা আরেকটা যে প্রতিবিম্ব। তুমি উঠবে না? হ্যাঁ কি না সেটা বলো। আমি ব্যাখ্যা শুনতে চাইনি তোমার থেকে। যদি উঠতে ইচ্ছে করে তাহলে ওটো, দাঁড়িয়ে পড়ো।
নাহলে ব্যাগ ঘুরে বাড়ি চলে যাও। আমি না বারবার বলতে পারবো না, তুমি খেয়াল করো, তুমি চুপ আছো, সারা ক্লাস চুপ আছে, কি সুন্দর দেখো, ভাবো একবার। এই দুটো তুমি বকো, এইটা আর তুমি। ওটো, ওই দিয়ে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। যদি ভালোভাবে দাঁড়িয়ে থাকো তাহলে আমি ডেকে নেবো, দিয়ে বসিয়ে দেবো আবার। যাও যাও যাও, চলে যাও। আচ্ছা, যদি এটা বোঝা যাবে না, ওই জন্য আলোমালো এনে আর লাভ নাই। তুমি উঠবে না? ওঠো, ওঠো। বসে আছে কি সুন্দর। আচ্ছা, মনে করো একটা আয়না, আয়না আছে, আয়নার উপর থেকে মনে করো আলোক রশ্মি পতিত হলো, আলোক রশ্মি পড়লো। না না, কোনো কথা বলবো না, কথা বললে এক পা। ঠিক আছে? আচ্ছা, আলোক রশ্মি যেই পতিত হলো, আয়নার উপর আলোক রশ্মি পড়লে কি হয়? আয়নাতে আলোক রশ্মি পড়লে আয়নার ভেতরে ঢুকে যায়, আয়না থেকে আবার অন্য জায়গায় যায়। হ্যাঁ, প্রতিফলন হয়। দাঁড়াও, নিয়ে আসি একটা আলোই নিয়ে আসি। লাইট জ্বালাচ্ছে নাকি? হুম, হ্যাঁ, আয়না, ও ঠাকুর হয় না, না দিঘি থেকে তুলবো না। শোনো, এটা আয়না তো, দেখো আয়নাতে হয় কি, যদি এটা লেজার, হ্যাঁ, যদি আয়নাতে আমি লেজার লাইট ফেলতে পারি, তাহলে লেজার থেকে অন্য জায়গায় পড়ছে না, বোর্ডে পড়ছে, কড়া নিচে লেজারটা। তাই না? তাহলে আয়নাতে লেজার লাইট আপতিত হওয়ার পর, আচ্ছা হ্যাঁ, তারপরে বোর্ডে লেগে ওখানে আবার পড়ছে, তাই না? তা আলো আয়নাতে সম্ভবত কোথায় পড়লো? আয়নাতে, তাই তো? আয়না থেকে কোথায় পড়লো? বোর্ডে। আর বোর্ড থেকে কোথায় পড়লো? দেয়ালে। তাহলে আলোর ধর্ম, ঠিক আছে, ওর ভাল লাগছে না। হ্যাঁ, না না, করতে হবে না। তাহলে প্রথমত কি পেলাম? যখন লেজার রশ্মিটা আয়নায় পড়ছিল, সেটা পড়ার পরে কি হলো? সেটা আবার আয়না থেকে ছুটে বেরিয়ে চলে গেল, আয়নার মধ্যে ঢুকে তো থেকে গেল না, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে নিচেরটা হচ্ছে দর্পণ, নিচে যে দাগটা দিই সেটা কি? দর্পণ, আয়না হয়েছে। তাহলে আয়নায় আলোক রশ্মি আপতিত হলো, কোনটা? এইটা। তাহলে যে রশ্মি আয়নাতে আপতিত হয় তাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। কি বলবো? আপতিত রশ্মি। তাহলে আপতিত হওয়ার পর রশ্মিটা কি হলো? আয়নাতে ধাক্কা খেয়ে আবার অন্য সাইডে চলে গেল। তাহলে যে রশ্মিটা আয়নাতে ধাক্কা খেয়ে অন্য সাইডে চলে গেল, এই ঘটনাটাকে আমরা কি বলি? প্রতিফলন। কি বলি? কি বলা হয়? প্রতিফলন। তাহলে যেহেতু প্রতিফলন বলা হয়, তাই এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হয়ে গেছে। আচ্ছা, এখন যে বিন্দুতে
যে বিন্দুতে আয়নার যে বিন্দুতে এই আপতিত রশ্মি আপতিত হলো সেটাকে আমরা কি বলবো? আপাতন বিন্দু। কি বলবো? আপাতন বিন্দু। হয়ে গেছে। এই আপাতন বিন্দুতে আমরা যদি দর্পণের উপর একটা লম্ব কল্পনা করি, হয়েছে, এটাকে আমরা কি বলবো? অভিলম্ব। কি বলবো? অভিলম্ব। হয়েছে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, আপতিত রশ্মি এই অভিলম্বের সঙ্গে নির্দিষ্ট কোণ তৈরি করে কি করে না? করে। এটাকে ধরে নিলাম আপতিত রশ্মি ইনসিডেন্ট রে, তাহলে আই। আপতিত রশ্মিকে আমরা কি বলবো? আই। ইনসিডেন্ট মানে ঘটনা। হয়েছে। আচ্ছা, প্রতিফলিত রশ্মি মানে কি? রিফ্লেকশন, আর। তাহলে এটাকে আমরা বলবো আর। তাহলে প্রথমে কি পেলাম? একটা আপতন কোণ পেলাম, একটা হচ্ছে প্রতিফলন কোণ পেলাম। হয়েছে। আপতন কোণ কার কার মধ্যে তৈরি হলো? আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যে আপতন কোণ। আচ্ছা, আর কি পেলাম? প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু, না, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে কি পেলাম? প্রতিফলন কোণ। দেখা যায় কি আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মানও কি হবে? 45 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, এখানে আর কিছু যদি থাকে, আচ্ছা এখানে আমি যেটাকে দর্পণ বলেছি, এটা যদি আয়না না হয়, দেখো যে দিঘির পাড়ে বিকেল বেলার দিকে যখন সূর্য ওই পিঠে থাকে, দেখা যায় কি দিঘির জলে সূর্যের আলোর ছটা পড়ে আমাদের চোখে আসছে, তাই তো? সেটা নড়াচড়া করে। তা সেক্ষেত্রে কি হলো? দিঘির জলটা দর্পণের মতো কাজ করলো না? তাহলে যেহেতু এখানে ঘটনাটা হচ্ছে প্রতিফলন, ঘটনাটার নাম কি? প্রতিফলন। তাই দর্পণ জাতীয় বস্তুকে আমরা কি বলবো? প্রতিফলক। কি বলবো? প্রতিফলক। আচ্ছা, এই ঘটনাটা সকালবেলা খুব ভোরবেলা দেখা যায়, দেখা যাবে ওই 5:30টার দিকে আসবো। 5:30টার দিকে দেখা যায় কি ওই গাছের পাতাতে না অনেক সময় রাত্রিবেলা ওই যে জল বেরোয়, গাছের পাতাতে থেকে যায়, ওই সূর্যের আলো, হলুদ কালারের আলো ওই গাছের পাতাতে পড়ে আমাদের চোখে পড়ে, তাই গাছের পাতা তখন চকচকে দেখায়, তাই না? তাহলে এইটাও কি ঘটনা? প্রতিফলন। এটাও কি ঘটনা? প্রতিফলন। আচ্ছা, ফাঁক দিয়ে বেরিয়ে গেলে দেখা যাবে না, কি আর হবে? কার হাসি পাচ্ছে একটু বলো তো? ঈশান এরকম হাসি পাচ্ছে? ঈশান, তো হাসার কিছু নেই। ওরে বাবারে। আচ্ছা, আজকে বই দেবে হচ্ছে সহিষ্ণু? না না না, দাও। এখন অনেকটা আছে, দাও দাও দাও, আমি খুলে নিচ্ছি, দাও। আটটা 10 বাজে না, তুমি বাজে। আচ্ছা, এবার বইতে বলে দিয়েছে কি আলোর প্রতিফলন কাকে বলে। হয়েছে। বলছি কি আলো যখন এক মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে, দ্বিতীয় কোনো ঘনত্বের মাধ্যমে আপতিত হয়, ভালো করে দেখবা, তাহলে উপরে এটা যদি দর্পণ হয়, তাহলে এর উপর, দর্পণের উপরে কি আছে? এটা আয়না। আয়না কি দিয়ে তৈরি? কাঁচ। তো কাঁচ একটা মাধ্যম আলো যাওয়ার। আবার কাঁচের উপরে কি আছে? বাতাস। বাতাস একটা মাধ্যম। তাহলে আলোক রশ্মি বাতাস মাধ্যমে চলছিল। আলোক রশ্মি কোথায় যাচ্ছিল? বাতাসে। বাতাসে চলতে 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 দ্বিতীয় কোনো মাধ্যম কি হলো? আচ্ছা, দ্বিতীয় কোনো মাধ্যম কাঁচ বা আয়নায় এসে আপতিত হলো। হয়েছে। তখন দেখা যাচ্ছে কি কাঁচের যে উপরিতল সেটা কি বাতাস এবং আয়নার বা দর্পণের কি সংযোগ স্থল। কি সংযোগ স্থল। হয়েছে। পেছন দিকে তো, পেছন দিকে হবে না কিছু। এটা এটা আলোটা শোষণ করে নিচ্ছে, ঠিক আছে? আয়না কি করে? প্রতিফলন করে। যাই হোক, কি বললাম? চোখে মারো না, চোখ খারাপ হয়ে যাবে, চোখে মারো না। ওটা রঙের জন্য। রূপলি কালার আলো শোষণ করে না, অন্যান্য রং আলো শোষণ করে। আচ্ছা, ওগুলোতে পরে আসবো। বোর্ড সাদা রং শোষণ করে না, কালো রং শোষণ করে। হ্যাঁ, বলো। না, করবে না। এই শোনো, তাহলে কি বললাম? আলোর প্রতিফলন কাকে বলে? কোনো একটা মাধ্যমে আলোর রশ্মি চলতে চলতে যখন দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয়, তখন আপতন বিন্দু থেকে আলোক রশ্মি
বিভেদ তলে দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। মানে যখন যখন বায়ু থেকে আয়নার উপরে আলো পড়ছিল, হয়েছে কিছু পরিমাণ আলো রয়েছে আয়নার ভেতরে শোষিত হয়, গ্রহণ হয়ে যায়, কিন্তু কিছুটা কি হয়ে যায় এই বিন্দু থেকে আবার যে মাধ্যমে ছিল সে মাধ্যমে ফিরে যায়। বায়ু মাধ্যম থেকে এসেছিল না আলোক রশ্মি, তারপর বায়ুতেই ফিরে যাচ্ছে। এই ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। তাহলে বলো তো আলোর প্রতিফলনে আলো প্রথম মাধ্যমে থাকে না দ্বিতীয় মাধ্যমে থাকে? প্রথম মাধ্যমে। আলোর প্রথম মাধ্যম যদি বায়ু হয় আর দ্বিতীয় মাধ্যম যদি কাঁচ হয়। আচ্ছা আবার বলছি, দেখো আলো বায়ুতে চলছিল, বায়ুমণ্ডলে আলো চলছে, বায়ুতে চলতে চলতে যখন দ্বিতীয় মাধ্যম আয়না মানে কাঁচে পড়লো, তখন কিছু পরিমাণ আলোক রশ্মি কাঁচের দ্বারা শোষিত হলো এবং কিছুটা আবার বায়ু মাধ্যমে ফিরে গেল না? বায়ুর মধ্যে ফিরে গিয়ে তো বোর্ডের উপরে পড়ছে। তার মানে কি যে মাধ্যমে আলোক রশ্মি ছিল আলোক রশ্মি সেই মাধ্যমেই ফিরে গেল। এই ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। প্রথম মাধ্যম বায়ু, উপরে যেটা মানে যে মাধ্যম থেকে আলো আসছে সেটাকে আমরা বলবো প্রথম মাধ্যম, বুঝতে পারলো? আর যে মাধ্যমে আলো পতিত হচ্ছে মানে পড়ছে সেটাকে বলবো আমরা দ্বিতীয় মাধ্যম। বইতে সব দেওয়া আছে। কি হয়েছে তোমার? হ্যাঁ বলো, কি বলো? তীর ভেদ করে চলে যাবে। আচ্ছা এবার চলে আসবে যে আলোর প্রতিফলনের দুটো সূত্র। আলোর প্রতিফলনের দুটো সূত্র বলছে যে, আচ্ছা বইতে যেটা শর্ত হিসেবে দেওয়া থাকতে পারে, বলেছে কি থাক আমি বলে দিচ্ছি। সবার প্রথম জিনিস দেখো, আলোক রশ্মি আপতিত হলো, তাহলে এটা আপাতন কোণ। আলোক রশ্মি আপতন বিন্দু থেকে প্রতিফলিত হলো, তাহলে এটা প্রতিফলন কোণ। তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান, প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা একটা ভালো কোশ্চেন, এটা পরবর্তীতে পড়বো, একটু ওয়েট করো, প্রতিসরণে পড়বো। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপতিত রশ্মি, আচ্ছা প্রথম পয়েন্টটা কি বললাম? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এর মান সমান। ওটা ধরে টানছো কেন? কান ধরে দাঁড়িয়ে থাকতে পারছো না চুপ করে? কানে হাত দাও। আচ্ছা তাহলে প্রথম শর্ত কি বললাম? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান। 2 নাম্বার, আপতিত রশ্মি মানে এটা হচ্ছে, প্রতিফলিত রশ্মি মানে এইটা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু মানে এইটা হয়েছে সর্বদা একই সমতলে থাকে, সর্বদা একই সমতলে থাকে। বুঝতে পারলাম? সৈন্যটাই বলতে গেছিল যে আটকে গেছিল। তাহলে দুটো শর্ত, প্রতিফলনের শর্ত কটা? দুটো। আপতন কোণ প্রতিফলন কোণের মান সমান। যাও, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু সবসময় একই সমতলে থাকে। ওকে চলো। ওটা ওর গায়ে ফেললে কেন? ওটা পড়লো কি করে উপর থেকে? হাত দিলে কেন? বাইরে গিয়ে দাঁড়াও, যাও বারান্দায় চলে যাও। হ্যাঁ খুব ভালো হয়েছে, বারান্দায় যাও। আচ্ছা বারান্দায় গিয়ে দাঁড়াও, যাও 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 যাও। এ পড়াশোনা তো করতে আসো না, ঝামেলা করতে আসো। আচ্ছা এবার চলে আসি, প্রতিফলন অনেক ধরনের হয়। যেমন মনে করো আমি একটা ছবি আঁকছি এরকম। আচ্ছা ছবি না এঁকে না জল নিয়ে আসি 1 গ্লাস। অনেক ধন্যবাদ।
আলো বায়ুর মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। চলে আসবো আর দিয়ে আয়নাতে পড়লো। আয়না। তো চলে কি করবো দাদা? খেয়াল করে দেখো তো আয়নাতে ঘোরার পর আলোটা একটা নির্দিষ্ট জায়গায় আছে না? এটা আমার হাত যদি না নোট করে তাহলে একই জায়গায় থাকতো। স্ট্যান্ডে বসে জলের উপরে ফেলার পর কি হবে? দেখো তো আগের থেকে বেশি হচ্ছে কিনা? হচ্ছে জলের গায়ে প্রোটিন থাকে। তখন কিন্তু আয়নাতে ফেললে ডাইসি জলে ফেললে মানে আয়নাতে কথা না আয়নাতে যতগুলো রশ্মি যে অ্যাঙ্গেলে পড়ছে প্রতিফলিত হচ্ছে সেই অ্যাঙ্গেল মাধ্যমটা নড়ছে না আলো প্রতিফলিত রশ্মিও নড়ছে না বুঝছে কিন্তু জলের ক্ষেত্রে কি জলের উপরিতল একটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে কিন্তু প্রতিফলক তো নড়ছে জলের উপরিতল কি হচ্ছে নড়ছে যেহেতু নড়ছে সেহেতু প্রতিফলিত রশ্মি তুমি লেজারটা মারছো উপরে যাচ্ছে ওটা ভেতরে গিয়ে আবার দিক করে আসছে পরের দিন হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তাহলে এক জিনিস পেলাম মনে করে এটা একটা সমতল বা স্থির জলাশয় হতে পারে এটা সমতল প্রতিফলন সমতল স্থির প্রতিফলন যদি হয় তাহলে আলোক রশ্মি গুচ্ছ শুকনো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যে অ্যাঙ্গেল আপতিত হচ্ছে যে অ্যাঙ্গেলে প্রতিফলিত হতে পারবে কি পারে পারবেন বলে যেমন ছিল তেমন সমান্তরালভাবে বেরিয়ে যেতে পারবে যখন এরকম ঘটনা ঘটবে মানে এরকম প্রতিফলনের ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন বলবো নিয়মিত প্রতিফলন কি আচ্ছা এই যে আলো যে এই আয়নাটা যে দেখতে যাচ্ছে এই আলো যে উপর থেকে উপরে উপরে ওই তো স্থির মসৃণ করে কোথায় মসৃণ সমতল আলোটা এদিকে যাচ্ছে যদি আলো উপরে ভাগবো আলো উপরে ভাগবো তাহলে কি আলো কি আমি বুঝতে পারছি যে তুমি কি করতে চাইছো আমি তার ছবি আঁকবো ছবি আঁকবে কি করতে হবে এই শোন এবার মনে করো তলটা পুরো জলাশয়ের উপরিতল পুরো জলের হাওয়া বলে জলের স্রোত দেখা যায় তাই না এবারে নদীতে বা পুকুরে যখন অন্য করে সূর্য থাকে তুমি অপোজিট পাড়ে যাবে দেখবে যে আলোর যখন মুখে এসে পড়ে তখন চিকমিক করে না এরপরে স্থির মনে হয় মনে হয় না নিশ্চয়ই তাই কেন মনে হয় মনে করো নদীর জল বা পুকুরে জল এইভাবে আছে এবার সমান্তরাল আলোক রশ্মি দুটো এখানে আপতিত হচ্ছে স্যার বাড়ি খেয়াল করে দেখো সবসময় কি সমান অ্যাঙ্গেলে আপতিত হচ্ছে হচ্ছে না বলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ মাধ্যমে তলের সঙ্গে প্রতিফলক তলের সঙ্গে সবসময় সমানভাবে আপতিত হতে পারছে না কিন্তু সমতলের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান কি হবে সমান কিন্তু এক্ষেত্রে কি অ্যাঙ্গেলের মান সমান হবে না তাহলে কখন এটা এদিকে যাবে কখন এটা এরকম যাবে কখন এটা এরকম ফলে হচ্ছে কি এক্ষেত্রে প্রতিফলন কিন্তু প্রতিফলিত এই ঘটনাকে আমরা কি বলবো আর এটা কিন্তু এটা স্থিরভাবে হচ্ছে যত নোট তাহলে আলো এরকম এরকম হচ্ছে ওয়াইপার অনিয়মিত বা বিক্ষিপ্ত আরে ওয়াইপার এই কাজ উঠছে দাদা আরে কাজ উঠছে আচ্ছা তাহলে নিয়মিত প্রতিফলন কাকে বলে দেখো বলছি যে মসৃণ তলে যখন আলোর প্রতিফলন ঘটে সেটাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো আর নিয়মিত প্রতিফলন হচ্ছে প্রতিফলকের কথা একটা হচ্ছে আয়না হবে বড় একটা আয়না সুন্দর প্রতিফলন আরেকটা কি হবে তোমরা বলতে পারো কি স্থির পাত্রে স্থির জলের তখন বোর্ড পাত্রে বোর্ড স্থির জল হলে জলে আলো তো স্থির আলোটা দেখা হবে তাহলে তুমি বুঝছো মানে নিয়মিত প্রতিফলন হতে পারে এটা আয়না হতে পারে একটা আরেকটা হতে পারে কি বলতো স্টিলের থালা দেখেছো তো যখন নতুন থাকে আর চকচক করে না ওটা হতে পারে আচ্ছা ওরা নিজের মতো লিখতে পারো কিন্তু এমন কিছু বলবো যেটা স্থির এবং মসৃণ প্রাইমারি ছিল ওখানে ক্লাস হতো আমি আমাদের এই সময় বর্ষাকাল আসছে না এখন তাহলে ওই লোকে নিজের বাড়ি ছাদ তাহলে টিনের বাড়ির নতুন টিন লাগবে টিন লাগবে তাহলে কি মনে করো আমাদের পাশের বাড়ি একতলা আমার বাড়ি দোতলা আমি দোতলা বাড়ির ছাদে ছাদনা করে ঘরে বসে দিয়ে জানলা তাহলে আমি শুধু টিনে নতুন টিন লাগিয়ে ছোট ছোট টিনের আলো প্রতিফলিত আমার বাড়ি তাহলে বলতে পারি কি চকচকে নতুন টিন হতে পারে তাহলে বলতে সমতল
কথা বলে এখন না দে তো আচ্ছা, বিক্ষিপ্ত প্রতিফলক। বিক্ষিপ্ত প্রতিফলকের উদাহরণ হচ্ছে আমাদের খাতার সাদা কাগজ। আসলে সাদা কাগজ দেখে মসৃণ মনে হলেও যদি ওটা মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখা যাবে কি আমাদের রাস্তার মধ্যে বর্ষাকালে যত বড় বড় গর্ত তার থেকে বেশি বড় বড় গর্ত আছে খাতার মধ্যে। আমি তো খালি চোখে দেখি মাইক্রোস্কোপে দেখলে। আচ্ছা, আর কি হতে পারে? ঘরের দেওয়াল হতে পারে। ঘরের দেওয়াল মসৃণ না, সামনে দেখতে পাচ্ছ, হাত দিয়ে বুঝতে পারবা। খাতার কাগজ অমসৃণ। আচ্ছা, আরেকটা হতে ডিম। ডিম যার মধ্যে রাখে না সেটা কেমন? কাগজের পেটির মধ্যে 30টা করে ডিম থাকে না, ডিমের খাপটা কেমন হয়? অমসৃণ হয়। আচ্ছা, এবার বলো তো সব থেকে বেশি আলো কাজে লাগে কোথায়? সব থেকে ভালো কাজ মানে মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য সব থেকে ভালো কাজে লাগে কোথায়? সিনেমায়। সিনেমাতে হয় কি, মনে করো একটা সিনেমা ঘর আগে হচ্ছে, তা সিনেমা হয় কি এখানে লোকজন বসে থাকে চেয়ার পেতে, এখানে বড় একটা পর্দা টাঙানো থাকে, আর এখান থেকে প্রজেক্টর আসে, সবার পেছনে প্রজেক্টরের আলো আসে। এই ব্যাপারটা, এই আলোটা এই অঞ্চলটা কভার করে, তাহলে এখানে সিনেমা দেখা যায়। এখন মনে করো এটা পুরো মসৃণ, না তো আয়না লাগানো আছে, তো আলো এখানে পড়ে সুজা নিচে, লোক আর দেখতে পাবে না। বুঝতে পেরেছো? তা হবে কি, এই জন্য এখানে এখানে একটা বিশেষ ধরনের, না এখন তো টিভি লাগানো থাকে বড় সাইজ। আচ্ছা, কিছু একটা বলে, আমি জানি না হয়েছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে এই যে পর্দা লাগানো থাকে, এই পর্দাটা আমি জানি না কিছু, আমি বলতেই চাইনি কিছু, আমি এখানে আছি, আমি জানি না। আচ্ছা, এবারে এখন যে পর্দা লাগানো থাকে সেই পর্দাটা প্লাস্টিকেরই হয়, কিন্তু বিশেষভাবে তৈরি করা হয়, যার মধ্যে খুব সূক্ষ্ম ছিদ্র করা থাকে, মানে মেশিনে তৈরি হয়, একদম সূক্ষ্ম ছিদ্র থাকে, যাতে কি হয় আলো যদি পড়ে তাহলে সোজা সারা ঘরের মধ্যে বিক্ষিপ্ত হয়, যাতে প্রত্যেকটা মানুষ ভালো করে সিনেমা দেখতে পায়। তাহলে অক্ষয় কুমার হাসলে লোকে দেখতেই পেলো না, তাহলে কি হলো? আচ্ছা, তুমি বসো বসো। তাহলে যেদিকে যে আলো রশ্মি লাগছে সেই রশ্মিগুলো হচ্ছে বিক্ষিপ্ত ছিদ্র, তাহলে বেরিয়ে যাবে না? ছিদ্র দিয়ে বেরোবে না, ওরা ওইভাবে তৈরি করা থাকে। টাইলস অনেক ধরনের পাওয়া যায়। আচ্ছা, তুমি বলো তো ঈশান, যদি আলো প্রতিফলিত না হতো তাহলে আমাদের কি অসুবিধা হতো? আমরা দেখতেই পেতাম না, ভালো না, দেখতেই পেতাম না। মানে ধর, মনে করে এই তো আয়না, সূর্যের আলো আয়নাতে পড়ে একটা নির্দিষ্ট জায়গায় পড়তো, এবার সেখান থেকে তো প্রতিফলিত হতো না, বুঝতে পারছো? মনে করো আয়নার আলো দেয়ালে পড়লো, হয়েছে, এবার দেয়াল থেকে যদি প্রতিফলিত না হয়, আমাদের চোখে না পড়ে, তাহলে আমরা তো দেখতে পাবো না, মানে আমরা দেখতেই পেতাম না। আমরা দেখতে না পেলে তোমার মতো সুন্দর সুন্দর সোনার চাঁদের মুখ দেখতে পেতাম না। ঘর থেকে পড়ে যাবো, ও সোনার চাঁদ না। তাহলে শুভ কাজটা সেরে ফেলি, বাড়ি কাজ দেখো, বাড়ি কাজ লাগাও আর কি। তাহলে আজকে প্রতিফলন দিয়ে সারলাম। এবার দেখো, এই পরীক্ষাতেও যদি কেউ 0 পায় তাহলে আমার কিছু বলার নেই। এইটুকুনি টপিক 4-5টা কোশ্চেন হবে মনে হয়, দেখাও। কি ডিগ্রি? ওই তো এঁকেছিলাম তো। হ্যাঁ বলো। টেক্সট বইয়ে পেজ নাম্বার 26 থেকে 29। আমি বা ও যে তোমাকে যা খুশি বলি, তুমি শোনার প্রয়োজন নেই, খারাপ কথা শুনবো না। ঢাকা বা চলে আসো জায়গায়। কি শুধু আমার কথা শুনো, ভালো কথা শুনবা, খারাপ কথা শুনবা না। হ্যাঁ, আমি ভালো কথাই বলি।
কি বললো? 2 ওই এক দিয়েছো? না 3 5 6 7 8 এই দুইটা দেবে। ও না না 8 লাগবে 8 লাগবে না 8 লাগবে না তো আটে এইসব টাইম না কেন? লাগবে না এগুলো দিতেও তো পারবো। দাদা এই 13 নম্বরটা দেবে। 16 20 22 24 আচ্ছা এর মধ্যে হচ্ছে 22 এরটা ঠিক আছে একটা কোশ্চেন পরীক্ষা আসে 22 24 আর 22 এর প্রশ্ন। যারা দাগাতে পারোনি একবার বলে দিচ্ছি দেখো 2 3 5 6 7 13 যা লিখে দেবে। 16 20 22 24 যা লিখে দেবে। পরের দাদা কাকে বলে প্রশ্নগুলো দেবে। যা লিখবে বিক্ষোভ নিয়মিত বিক্ষিপ্তি না বিক্ষিপ্ত বিক্ষিপ্তি আবর্তন আর আলোর প্রতিফলন সব দিয়ে দেওয়া যাবে, যতগুলো বলছি। কাকে বলে? ব্যাস খাও, যত ভালো করে কাকে বলে পড়ে আসবো হাফ হাফ করে দিয়ে দেবে। তারপরে হাফ হাফ করে হিমা এটা ঘোরা লোকে ঠেলে ঠুল আমাদের রাতে বলছে হাওয়া